আবু সাইদের প্রথম মৃত্যু যদি শহীদ দিবস হয় রাষ্ট্রীয়ভাবে, ছাত্র গণঅভ্যুত্থানকে অভ্যুত্থান বানালো কারা? রাষ্ট্র, সরকার। যেই সরকার এখন ক্ষমতায় আছেন, যে নামেই তাকে ডাকুন না কেন, তারা ছাত্রকে কোথায় পাঠালো? ছাত্র গণঅভ্যুত্থান থেকে শুধু গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থান কি 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, নাকি 24-এর? আজকের অনুষ্ঠান যে ঘটনাকে কেন্দ্র করে, আজ থেকে 19 বছর আগে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার যে তাণ্ডব লীলা ঘটেছিল, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা এত মর্মান্তিক, এত বেশি শোকাবহ, যা ভাষায় বর্ণনা করা যায় না। সেখানে শুরু, পরিসমাপ্তি ঘটেছে 36শে জুলাই, 5ই আগস্ট, বর্ষা বিপ্লব, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এর মাঝখানে যে সময়, যে যেখানে ছিলেন, যারা যে কর্মে ছিলেন, এই 15 বছরে বা 16 বছরে 1,34,000 মামলা, 60 লক্ষ আসামি, 1 কোটি লোক নির্বিঘ্নে বাসা বাড়ি নিজের অবস্থানে থাকতে পারে। এই পরিবেশের পরিসমাপ্তি ঘটেছে 36শে জুলাই। এই জুলাইয়ের উত্তর নির্বাচন হয়েছে ডাকসুতে। আমি বলেছিলাম, ডাকসু নির্বাচন হলে জাতীয় নির্বাচন হবে, ডাকসু না হলে জাতীয় নির্বাচন নাও হতে পারে। এই পরিবেশ কি এখন সেরকম দেখা যায়? 1 বছর পূর্তিতে জুলাই আমার বিভাগ থেকে একটা অনুষ্ঠান আমি করেছিলাম। 15ই জুলাই থেকে শুরু, 5ই আগস্টের সমাপ্তি। 18ই জুলাই আমরা প্রথম অপরাজয় বাংলার পদদেশে দাঁড়িয়েছিলাম শিক্ষক সমাজ। আবু সাইদের মৃত্যু দিন, শহীদ দিবস। কিন্তু 36শে জুলাই, 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান, বিপ্লব, বর্ষা বিপ্লব, কি নামে এটাকে অবহিত করেছেন? 1 বছরের মাথায় এসে দেখা গেল ছাত্র গণ অভ্যুত্থান থেকে হয়েছে গণ অভ্যুত্থান। তো ছাত্র গেল কোথায়? এর জবাব কে দিবে? আবু সাইদের প্রথম মৃত্যু যদি শহীদ দিবস হয় রাষ্ট্রীয়ভাবে, ছাত্র গণ অভ্যুত্থানকে অভ্যুত্থান বানালো কারা? রাষ্ট্র, সরকার। যেই সরকার এখন ক্ষমতায় আছেন, যে নামেই তাকে ডাকুন না কেন, তারা ছাত্রকে কোথায় পাঠালো? ছাত্র গণ অভ্যুত্থান থেকে শুধু গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থান কি 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, নাকি 24-এর? কি সব যে দেশ থেকে পালিয়ে যায় তার নাম তো বিপ্লব হওয়ার কথা। ছাত্র গণ অভ্যুত্থান থেকে ছাত্রকে বাদ দিয়ে দিলেন, শুধু অভ্যুত্থান। যেই ছাত্ররা 24শে জুলাইয়ের নেতৃত্ব দিল, এটাকে এত ভাগাভাগি করলো কারা? কার কতটুকু অবদান? নেতৃত্বের মেপে এটা ভাগ করে দিবেন যে এটা তোমার, 20% তোমার, 20% তোমার, আর আমি হলাম মাস্টার মাইন্ড, আমি হলাম প্রডিউসার, আমি ডাইরেক্টর। এই বিভেদ যে তৈরি হয়েছে 1 বছরের মধ্যে, যার পরিণতি দেখে কোনো জায়গায় ঐক্যমত হচ্ছে না। ফ্যাসিস্টের বিরুদ্ধেও একমত না হলে যা হবার, তার নমুনা কি রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো দেখতে পায় না? এর পরিণতি কি হবে? দেশ বিদেশ থেকে বুদ্ধিজীবী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে হুঙ্কার দেয়, বিবৃতি দেয়। এরপরও আমরা বলি আমরা বিপ্লবের ভাগিদার, অংশীদার, বন্টনকারী। আমি যা বলতে চাচ্ছি সেটি অনুধাবন করে রাজনৈতিক দলগুলো যদি সামনের দিকে এগোয়, তাহলেই এদেশের
যে কাঙ্ক্ষিত বিপ্লব বা অভ্যুত্থানের ফল এদেশে আসতে পারে, নতুবা নয়। 1 বছরের মাথায় আমি একটি স্লোগান ছাত্রদের সমাবেশে দিয়েছিলাম, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নির্বাচন নির্বাচন নির্বাচন, কবে কবে কবে, হবে হবে হবে। এখন হচ্ছে কিভাবে কিভাবে কিভাবে। এরপরে আর কিছু বলার প্রয়োজন আছে? changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে। বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমিনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার
ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে। এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।